হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ইংলিশের যে লেসন 6 রয়েছে সি ফিভার। তো এই সি ফিভার কবিতাটির সম্পূর্ণ বাংলা অর্থ এবং সেই সঙ্গে যেই কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে তার সলিউশন নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু করছি। তো আজকের আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আজকের আলোচনা তোমাদের দশম শ্রেণীর ইংলিশের লেসন 6 সি ফিভার, যেটা হচ্ছে জন মেসফিল্ডের লেখা। তো অবশ্যই আমরা আমাদের মূল কবিতাতে যাব। মূল কবিতার আগে আমরা লেখক পরিচিতি পাঠটায় যা অংশটি রয়েছে, অর্থাৎ লেখক পরিচিতি পাঠে যে অংশটি রয়েছে সেই অংশটি সবার আগে জেনে নেব, যেটা তোমাদের প্রত্যেকেরই পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ে কিন্তু রয়েছে। যদিও এই অংশটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়তো আসে না, কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন এই অংশটা। সো বিফোর গোয়িং টু দ্য টেক্সট উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য রাইটার, অর্থাৎ মূল টেক্সটে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে জানতে হবে লেখক সম্পর্কে। তো লেখক পরিচিতি পাঠে কি বলা হয়েছে দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। তো প্রথমে কি বলা হয়েছে দেখো, জন এডওয়ার্ড মেসফিল্ড ওয়াজ এন ইংলিশ পোয়েট, অর্থাৎ জন এডওয়ার্ড মেসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি। রাইটার মানে লেখক, অ্যান্ড পোয়েট লরিয়েট মানে কি রাজকবি। পোয়েট লরিয়েট মানে কি রাজকবি অব দ্য ইউনাইটেড কিংডম, মানে কি ইউনাইটেড কিংডমের ফ্রম 1930 1930 থেকে টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত। ওকে, হি ইজ অলসো রিমেম্বার্ড, তিনি স্মরণীয় হয়ে আছেন বা তাকে স্মরণ করা হয় অ্যাজ দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নোভেল, অর্থাৎ শিশু উপন্যাসের লেখক হিসেবে। দ্য মিডনাইট ফক, অর্থাৎ তার বিখ্যাত শিশু উপন্যাসের মধ্যে রয়েছে মিডনাইট ফক, অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস, অর্থাৎ বক্স অফ ডিলাইটস। এগুলো হচ্ছে তার বিখ্যাত শিশু উপন্যাস, এগুলোর জন্য তাকে কি করা হয়, রিমেম্বার অর্থাৎ স্মরণ করা হয়। এরপর কি বলা হয়েছে দেখো, এরপর টেক্সট সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, তো সেই কথা আমরা দেখে নিচ্ছি। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ আ সি ভয়েজ। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ আ সি ভয়েজ, অর্থাৎ কবিতাটি একটি সমুদ্রযাত্রার প্রত্যাশায় কবি যে উত্তেজনা অনুভব করে তা বলে দেয়। তাহলে কবিতাটি একটি সমুদ্রযাত্রার প্রত্যাশায় কবি যে উত্তেজনা অনুভব করে তা বলে দেয়। তারপরে কি বলা হচ্ছে, দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্ক্যাপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্ক্যাপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। কি বলা হচ্ছে, সমুদ্রের তীরের আবেগপূর্ণ বর্ণনা প্রকৃতির জাঁকজমক সন্ধান করার জন্য মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল তোমাদের লেখক পরিচিতি যে পাঠ, সেখানে এটা ছিল, সেই জায়গাটা আলোচনা করে দিলাম। এবার আমাদের যে মূল যে কবিতা, আমরা মূল কবিতাতে চলে যাচ্ছি। তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় এই মূল কবিতার, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এবং সেই সঙ্গে খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে আশা করি জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলা হচ্ছে দেখো, প্রথম লাইনে বলা হয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। সবার প্রথমে একটা ওয়ার্ড তোমরা লক্ষ্য করো, যে এগেন। এগেন শব্দটা তোমরা লক্ষ্য করো, এগেন শব্দটা কখন ব্যবহার করা হয় একটা বাক্যে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি তোমাদেরকে বললাম আমি কলকাতা যাব, তার মানে কি এই বাক্যটার দ্বারা বোঝানো হচ্ছে যে আমি কলকাতা যাব, জাস্ট এই কথাটাই বোঝানো হচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি আবার কলকাতা যাব, তার মানে এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, যে আমি আগেও কলকাতা গিয়েছিলাম, আমি আবার যাব। তাহলে এগেন কথাটা এই কারণে ব্যবহার করা হয় একটা ঘটনার পুনরাবৃত্তি বোঝাতে। তাহলে কি বলছে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই আবার যাব সমুদ্রে। তার মানে কি কবি এর আগেও সমুদ্রে গিয়েছেন এবং কবি আবার সমুদ্রে যেতে যাচ্ছেন। তো আমাদের কবিতার নাম ছিল সি ফিভার, মানে কি ভ্রমণ। সি মানে সমুদ্র, ফিভার মানে হচ্ছে আমরা বলতে পারি জ্বর বা তৃষ্ণা। তাহলে সমুদ্র তৃষ্ণা, অর্থাৎ কবি সমুদ্রের সৌন্দর্যে, সমুদ্রে যে সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় সেগুলোর দ্বারা এতটা মোহিত হয়েছেন যে তিনি বারে বারে কোথায় যেতে যাচ্ছেন, সমুদ্রে যেতে চাচ্ছেন। সমুদ্র জ্বর যেন তাকে
কি করেছে, গ্রাস করেছে। ওই জন্য কবি কি বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার অবশ্যই যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্রে, লোনলি মানে হচ্ছে নির্জন সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই অর্থাৎ নির্জন সমুদ্রে এবং আকাশের কাছে আমি আবার যেতে চাই। কে বলছেন, কবি বলছেন। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, চলে যাচ্ছি পরবর্তী লাইনে। কি বলা হয়েছে দেখো, অ্যান্ড অল আই আক্স ইজ আ টল শিপ, অর্থাৎ আমার যা কিছু চাই সেটা হচ্ছে একটা লম্বা জাহাজ। বলছে অল আই আক্স ইজ আ টল শিপ, অর্থাৎ যা কিছু আমি চাই তা হলো একটা টল শিপ, লম্বা জাহাজ, অ্যান্ড আ স্টার, একটা নক্ষত্র, টু স্টিয়ার হার বাই, মানে কি, অর্থাৎ তাকে পথ দেখানোর জন্য। তাহলে কি বলছে, অ্যান্ড অল আই আক্স, যা কিছু আমি চাই, ইজ আ টল শিপ, একটা দীর্ঘ জাহাজ, অ্যান্ড আ স্টার, একটা নক্ষত্র, টু স্টিয়ার হার বাই, তাকে পথ দেখানোর জন্য, তাকে বলতে ওই জাহাজটাকে পথ দেখানোর জন্য। তো এখানে একটু প্রসঙ্গক্রমে চলে আসি। দেখো যে স্টার কবি কেন ব্যবহার করেছেন পথ দেখানোর জন্য, কারণ আমরা প্রত্যেকে জানি আগেকার দিনে যখন দিক নির্ণয়ের জন্য কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, তখন মানুষ কী করতো, সমুদ্রযাত্রার জন্য পোলস্টার বা ধ্রুবতারাকে ব্যবহার করত। তো কবি এখানে অ্যাকচুয়ালি কী করেছেন, ধ্রুবতারার যে ব্যবহার বা সাহায্য তিনি নিতে চাচ্ছেন সেটা তিনি বলেছেন। তো আমরা এই প্রসঙ্গে বলতে পারি যে বিশাল সমুদ্রে জাহাজের দিক নির্ণয়ের জন্য কবি ধ্রুবতারার সাহায্য চান। এখানে উল্লেখ করা প্রয়োজন, যখন দিক নির্ণয়ের কোনো যন্ত্র আবিষ্কার হয়নি তখন ধ্রুবতারাই ছিল নাবিকদের কাছে একমাত্র পথপ্রদর্শক। ওই জন্য বলছে অল আই আক্স, যা কিছু আমি চাই, ইজ আ টল শিপ, একটা দীর্ঘ জাহাজ, অ্যান্ড আ স্টার, একটা নক্ষত্র, টু স্টিয়ার হার বাই, যেটা কি করবে, পথ দেখাবে তাকে, তাকে বলতে জাহাজটাকে। তারপর কি বলছে দেখো, অ্যান্ড দ্য হুইলস কিক, এবং আমি চাই, হুইলস কিক মানে কি, মানে চাকার, আমি কিক মানে বলতে পারি লাথি, বা আমরা বলতে পারি কিক মানে এক্ষেত্রে বলতে পারি যে আমরা চাকার যে আঘাত সেটা আমরা চাই। তাহলে কি বলছে, আমরা আর চাই, অ্যান্ড দ্য হুইলস কিক মানে কি, হুইলস কিক মানে হচ্ছে চাকার ঝাঁকুনি চাই, দ্য উইন্ড সং মানে কি, বাতাসের গান চাই, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের কম্পন চাই। তাহলে কি বলা হলো, অ্যান্ড দ্য হুইলস কিক মানে কি চাকার ঝাঁকুনি বা চাকার লাথি বা চাকার আঘাত চাই, দ্য উইন্ড সং মানে কি বাতাসের গান চাই, ঠিক আছে, দ্য হোয়াইট সেল শেকিং মানে কি সাদা পালের কম্পন বা কাঁপুনি চাই। তাহলে কে চান এগুলো, কবি চান। কোথায় যাওয়ার জন্য চান, সমুদ্রে যাওয়ার জন্য চান। তারপর কি বলছে দেখো, অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিচ ফেস, অ্যান্ড আ গ্রে মিস্ট মানে কি ধূসর কুয়াশা, অন দ্য সিচ ফেস মানে কি সমুদ্র বক্ষে বা সমুদ্রের মুখের ওপর কবি কী চাচ্ছেন, ধূসর কুয়াশা চাচ্ছেন, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর উষার আগমন চাচ্ছেন। এই ব্রেকিং মানে কি, ব্রেকিং মানে আগমন, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, একটা ধূসর ভোর বা উষার আগমন তিনি চাচ্ছেন। তাহলে কি বলা হলো, অ্যান্ড আ গ্রে মিস্ট, একটা ধূসর কুয়াশা, অন দ্য সিচ ফেস, সমুদ্র বক্ষে কবি চান, অ্যান্ড আ গ্রে মিস্ট, গ্রে ডন ব্রেকিং, একটা ধূসর ভোরের আগমন কবি চাচ্ছেন। ওকে, তো এই যে প্রথম স্ট্যান্ডা, এখানটা আরও একবার তোমাদের সঙ্গে রিভাইজ করে দিচ্ছি, চটপট করে দেখো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার অবশ্যই যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই মানে কি নির্জন আকাশের কাছে, অ্যান্ড অল আই আক্স ইজ আ টল শিপ, যা কিছু চাই আমার একটা বড় জাহাজ, অ্যান্ড আ স্টার, একটা নক্ষত্র, এখানে নক্ষত্র বলতে পোল স্টারের কথা বলা হয়েছে, টু স্টিয়ার হার বাই, যেটা আমাকে পথ দেখাবে বা যেটা আমাকে চালনা করবে, দ্য হুইলস কিক, চাকার লাথি বা চাকার আঘাত, দ্য উইন্ড সং, বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা কাপালের কম্পন, এগুলোও আমি চাই, অ্যান্ড আ গ্রে মিস্ট, আমি চাই একটা ধূসর কুয়াশা, অন দ্য সিচ ফেস, সমুদ্র বক্ষে, অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর ভোরের আগমন আমি চাই। ওকে, এরপর চলে যাচ্ছি স্ট্যান্ডার টুতে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, কবি আবার সেই লাইনটি ব্যবহার করছেন যে আমি আবার অবশ্যই সমুদ্রে যেতে চাই। তার মানে কি, যে এই কবিতাতে কবির সমুদ্র জ্বর অর্থাৎ সমুদ্রের প্রতি এতটা ভালোবাসা যা বিরাজ করেছে বা সমুদ্র জ্বর যেন তাকে গ্রাস করে ফেলেছে, ওই জন্য কবি বারবার একটাই কথা বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার অবশ্যই যাব সমুদ্রে। ফর দ্য কল মানে ডাকে, অফ দ্য রানিং টাইড মানে চলমান জোয়ারের ডাকে, বা রানিং মানে চলমান, টাইড মানে আমরা বলতে পারি জলস্রোতের ডাকে। তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার অবশ্যই যাব সমুদ্রে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, চলমান জোয়ারের ডাকে বা চলমান জলস্রোতের ডাকে। ইজ আ ওয়াইল্ড কল, এটা একটা বন্য ডাক, বা আমরা বলতে পারি ইজ আ ওয়াইল্ড কল, এটা একটা পাগল পাড়ার ডাক, অ্যান্ড আ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না, দ্যাট মে নট বি অ্যাভয়েড, যেটা অস্বীকার করা যায় না। তাহলে ইজ আ ওয়াইল্ড কল অর্থাৎ এই ডাকটা একটা
বন্য ডাক, একটা পাগল পাড়া ডাক, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, অর্থাৎ আমার যা চাই তা হচ্ছে একটা ঝোড়ো দিন। উইন্ডি ডে মানে কি? ঝোড়ো দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেই ঝোড়ো দিনে কি হবে? আকাশে সাদা মেঘমালা কি করবে? উড়ে যাবে। তাহলে অ্যান্ড অল আই আস্ক, যা কিছু আমার চাই, ইজ আ উইন্ডি ডে, একটা ঝোড়ো দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং কি হবে? সাদা মেঘ কি হবে? এই সময় উড়ে যাবে। ওকে, তারপর কি বলা হচ্ছে দেখো, দ্য ফ্লাং স্প্রে মানে উৎক্ষিপ্ত জলকণা বিন্দু। ফ্লাং মানে কি? উৎক্ষিপ্ত। স্প্রে মানে কি? জলকণা বিন্দু বা ঝাপটা। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং আমি চাই উৎক্ষিপ্ত জলকণা বিন্দু। দ্য ব্লোন স্পিউম মানে প্রস্ফুটিত, ব্লোন মানে হচ্ছে ফুলে ওঠা বা প্রস্ফুটিত, স্পিউম মানে কি? ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং শঙ্খচিলের চিৎকার, এবং শঙ্খচিলের চিৎকার। ওকে, তাহলে এটা দ্বিতীয় স্ট্যান্জাতে বলা হলো। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় স্ট্যান্জাতে। তৃতীয় স্ট্যান্জাতেও সেই একই লাইন দিয়ে শুরু হয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার অবশ্যই সমুদ্র যাব বা সমুদ্রে যেতে চাই। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে কি? সেই যে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে কি? ভবঘুরে যাযাবরের জীবনযাপন করার জন্য। তাহলে কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি আবার যাব সমুদ্রে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে কি? ভবঘুরে যাযাবরের জীবনযাপন বেছে নিতে। তাহলে এটাই বলা হয়েছে, আমি আবার যাব সমুদ্রে চলে, বেছে নিতে ভবঘুরে যাযাবরের জীবন। ওকে, তারপর কি বলেছে দেখো, টু দ্য গার্লস ওয়ে মানে কি? টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে মানে আমি ঘুরে বেড়াবো। টু দ্য গার্লস ওয়ে মানে কি? গার্লস ওয়ে মানে আমরা বলতে পারি শঙ্খচিলের মতো ঘুরে বেড়াবো, মানে সি গার্লস, গার্লস মানে সি গার্লস। টু দ্য গার্লস ওয়ে অর্থাৎ আমি শঙ্খচিলের মতো ঘুরে বেড়াবো। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে মানে কি? তিমি মাছের মতো ঘুরে বেড়াবো। হোয়ার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, ওয়েটেড নাইফ অর্থাৎ হোয়ার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, যেখানে বাতাস কেটে যাচ্ছে, কীরকমভাবে কেটে যাচ্ছে? হোয়েটেড নাইফ মানে কি? একটা শানিত ছুরির মতো। তাহলে কি বলা হচ্ছে? টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক আ হোয়েটেড নাইফ, অর্থাৎ ঘুরে বেড়াবো শঙ্খচিলের মতো আর তিমির মতো, যেখানে বাতাস বয় কীরকম? শানিত ছুরির মতো। ওকে, তাহলে সেটাই বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখো, অ্যান্ড অল আই আস্ক, যা কিছু আমার দরকার বা যা কিছু আমি চাই, আ মেরি ইয়ার্ন, একটা মজার গল্প, ফ্রম আ লাফিং ফিলোরোভার, অর্থাৎ ফ্রম আ লাফিং মানে কি? সদা হাস্য বা সদা সর্বজা যে হাসছে। লাফিং ফিলোরোভার মানে কি? ফিলোরোভার মানে হচ্ছে সহকর্মী নাবিকের কাছ থেকে। তাহলে অ্যান্ড অল আই আস্ক, যা কিছু আমার প্রয়োজন, ইজ আ মেরি ইয়ার্ন, একটা মজাদার গল্প, ফ্রম আ লাফিং ফিলোরোভার, একটা সদাহাস্য সহকর্মী নাবিকের কাছ থেকে। ওকে, তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং একটা শান্তির ঘুম, অ্যান্ড আ সুইট ড্রিম, এবং মিষ্টি মিষ্টি স্বপ্ন, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন সমাপ্ত হবে এই দীর্ঘ, আমরা কি বলতে পারি? দীর্ঘ ভ্রমণের, বা ট্রিক মানে আমরা কৌশল বলতে পারি, বা ভ্রমণের যখন সমাপ্তি ঘটবে তখন আমি একটা শান্তির ঘুম এবং মিষ্টি স্বপ্ন দেখতে চাই। তাহলে কি বলছে? অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, অর্থাৎ দীর্ঘ এই যে কৌশল বা দীর্ঘ যে যাত্রা, এই দীর্ঘ ভ্রমণের শেষে আমি শান্তির ঘুম এবং একটি মিষ্টি স্বপ্ন দেখতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অবশ্যই যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তার পূর্বে তোমাদের সঙ্গে আরও একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, যেটা হচ্ছে থিংস টু রিমেম্বার, এই পার্টটা। অর্থাৎ যেই জিনিসগুলো আমরা এই কবিতা পড়ে আমাদেরকে বেসিকলি বা মেনলি যেই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে, সেই জিনিসগুলো দেখো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর, দ্য পোয়েম সি ফেভার মিনস কোয়াস্ট ফর সি ভয়েজ, অর্থাৎ সি ফেভার মানে হচ্ছে সমুদ্রের জন্য তৃষ্ণা, সমুদ্রের জন্য আকাঙ্ক্ষা, সমুদ্র যাওয়ার জন্য ভালোবাসা। ওকে, তাহলে জিজ্ঞাসা করতেই পারে কবিতা থেকে এই ধরনের প্রশ্ন যে সি ফেভার মানে কি? কোয়াস্ট ফর সি ভয়েজ। ওকে, তারপরে কি বলছে দেখো, দ্য পোয়েট উইল গো অ্যালোন, কবি একাই গিয়েছিলেন। তারপরে দেখো, আ স্টার সিগনিফিকেন্টলি আ পোল স্টার উইল ডিরেক্ট হিজ শিপ, তাহলে কি বলছে? আ স্টার, এখানে কবিতায় নক্ষত্রের কথা ইউজ করা হয়েছে, সিগনিফিকেন্টলি আ পোল স্টার অর্থাৎ এখানে ধ্রুবতারার কথা বলা হয়েছে, উইল ডিরেক্ট হিজ শিপ, যেটা কি করবে? তার ওই জাহাজকে পথ দেখাবে। দ্য পোয়েট ক্যান নট ড্যানি দ্য কল অফ দ্য রানিং টাইড, কবি এড়িয়ে যেতে পারেন না, কবি অস্বীকার করতে পারেন না সেই চলমান জোয়ারের বা চলমান জলস্রোতের ডাকটাকে, অ্যাজ ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ওয়াইল্ড, যেহেতু এটা ছিল পরিষ্কার, এবং ওয়াইল্ড মানে কি? পাগল পারা বা বন্য। দ্য পোয়েট লাভস টু লিড আ লাইফ লাইক আ ভেগাবন্ড,
অর্থাৎ ভেগাবন্ড জিপসি লাইফ, অর্থাৎ কবি কীরকম জীবন ভালোবাসছেন, ভেগাবন্ড জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, তিনি সেটা ভালোবাসছেন। হি ওয়ান্টস আ লাফিং ফিলোসেলর, অর্থাৎ তিনি চাচ্ছেন একজন সদা হাস্যরত ফিলোরোভার বা ফিলোসেলর মানে কি সহনাবিককে। হি ওয়ান্টস টু গেট আ কোয়াইট স্লিপ, তিনি একটা শান্তির ঘুম চাচ্ছেন আফটার হিজ লং জার্নি, তার এই দীর্ঘ যাত্রার পরে। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই জায়গাটাও তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দিলাম। এরপর চলে যাচ্ছি আমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজ টেক্সট বইয়ে যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভটাকে সঠিক নির্বাচনটাকে বাঁচতে বলেছি। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট আস্কস ফর আ সেল, দ্য কালার অফ হুইচ উড বি, অর্থাৎ কবি একটা পালের কথা বলেছেন, সেই পালটার রং কীরকম ছিল, ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। তাহলে এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে, এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে হোয়াইট সেল। হোয়াইট সেল, সাদা পালের কম্পন বলা হয়েছিল না, হোয়াইট সেল শেকিং, তাহলে হোয়াইট হবে। ওকে, চলে যাব পরের প্রশ্ন, তাহলে এটার উত্তর হলো হোয়াইট। চলে যাব পরবর্তী প্রশ্ন। নেক্সট প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, পরের প্রশ্নতে বলা হয়েছে হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, একটু জাস্ট চলে আসছি, থামো, এই জায়গাটা একটু আমি অমিটটা করে দিই, এই জায়গাটা একটু কেটে দেওয়া প্রয়োজন। যাই হোক, এটা সেভ করলেই চলে আসবে। দেখো চলে আসছে, যে প্রবলেমটা সৃষ্টি হয়েছিল আমি চলে এসেছি পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেখানকে চলে আসছি। দেখো তো পরবর্তী প্রশ্নে কি হয়েছে দেখো, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ সিগালস, কুকোচ, ইগলস, সোয়ালো, ঠিক আছে, স্যালোস। তারপরে কি বলছে, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, উত্তর কী হবে, এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে সিগালস, উত্তর কী হয়ে যাবে সিগালস। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, পরের প্রশ্নতে বলা হয়েছে দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক আ, কী হবে, হোয়াটেড, কী হবে, হোয়াটেড, কী হবে, নাইভ হবে, হোয়াটেড কী হবে, নাইভ, অর্থাৎ 3 নম্বরটা আমাদের কী হয়ে যাবে, 3 নম্বরটা এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে, তাহলে হোয়াটেড নাইভ হয়ে যাবে। চলে যাব পরের প্রশ্ন, হোয়াটেড নাইভ হয়ে গেল। পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর আনসার, অর্থাৎ এগুলা যদি ট্রু হয় তাহলে ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখতে হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন, তাহলে এটা কী আছে, ফলস হবে, কারণ মুনকে তো প্রয়োজন নেই, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কবিতা থেকে তোলা আছে, অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। চলে যাবো পরের প্রশ্ন, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা ট্রু হবে, কারণ কবিতা এটাই বলেছিল, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। ওকে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে এটা কী হবে, এটা ফলস হবে, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, তিনি প্রথমবার সমুদ্রে যাননি, কারণ এই লাইনটার দ্বারাই বোঝা যাচ্ছে যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এই লাইনটার দ্বারা বোঝা যাচ্ছে যে কবি এর আগেও সমুদ্রে গিয়েছিলেন। তো এরকম যদি তোমরা কবিতার লাইন ডাইরেক্ট তুলো সেক্ষেত্রে আমি বলবো তোমরা কোটেশান ইউজ করবে। ওকে, নাহলে তুমি লিখতে পারো দ্য আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এখানে তোমরা লিখতে পারো দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, অর্থাৎ কবি অবশ্যই যাবেন সমুদ্রে আবার, তার মানে কি এর আগেও গিয়েছিলেন, তাহলে এটা ফলস ছিল। এরপর চলে আসবো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, যেই প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। তাহলে প্রথম প্রশ্ন বলা হয়েছে ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিচ, দিনের কোন সময় কবি সমুদ্রে যেতে চাচ্ছেন, তাহলে উত্তর কী হবে, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিচ অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং, তাহলে দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিচ অর্থাৎ অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং, অর্থাৎ কবি ইচ্ছা প্রকাশ করেছেন সমুদ্রে যেতে সেই সময় যখন ডন ব্রেকিং মানে কি ভোরের আগমন ঘটবে। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, অর্থাৎ কবি কী ধরনের দিনটাকে প্রেফার করেছেন সেলিং মানে কি ভ্রমণের জন্য, তাহলে উত্তর কী হবে, এক্ষেত্রে দ্য পোয়েট প্রেফার্স আ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস মুভিং অ্যাবাউট দ্য স্কাই। ওকে, অর্থাৎ কবি একটা ঝোড়ো দিন চাচ্ছেন, যেই ঝোড়ো দিনে কী হবে, আকাশে মেঘগুলো কী হবে, সাদা মেঘগুলো উড়ে যাবে, সেরকম একটা দিন চাচ্ছেন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম আ ফিলোরোভার, অর্থাৎ কবি তার যে সহনাবিক তার কাছ থেকে কী শুনতে চেয়েছেন, তাহলে উত্তর কী হবে, দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার আ মেরি ইয়ার্ন ফ্রম আ ফিলোরোভার, অর্থাৎ কবিতার যে সহনাবিক তার কাছ থেকে সুন্দর গল্প, মেরি ইয়ার্ন মানে কি মজার গল্প শুনতে চেয়েছেন। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের 10ম শ্রেণীর লেসন 6 সি ফিভার এই কবিতাটির বাংলা অর্থ, সেই সঙ্গে এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ সম্পূর্ণ আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।